আজ ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটা শুরু করছি। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে, মন দিয়ে পুরোপুরি ভিডিওটি শুনবে। ক্লাস 10-এর যে আলো চ্যাপ্টার শুরু করতে গেলে মানে আলোর চ্যাপ্টারের সবকিছু দুটো মেন বিষয়ের উপর ভিত্তি করে এগিয়েছে। সেই দুটো হচ্ছে একটা হলো আলোর প্রতিফলন, আরেকটা আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এগুলো আমরা নিচু ক্লাসে মানে তোমার 7-8 এ এগুলো আবার জেনেছি। তাহলে আলোর প্রতিফলন সেখানে আম আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ ব্যাপারগুলো কি ছিল সেগুলো আবার একটু বলছি, সবাই শুনে নাও। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন ব্যাপারটা কি? মনে করো একটা টর্চকে যখন আমরা রাত্রে যখন অন করি, টর্চকে অন করে আমরা মনে করো আয়নার উপর ফেললাম। তাহলে আয়নার উপর টর্চের আলোটাকে যেমন ভাবে ফেলবো সেই রকম ভাবে কি হবে, আয়না থেকে টর্চের আলো ঠিকরে কি হবে, আয়না থেকে বেরিয়ে যাবে। যেমন ভাবে আমি ফেলবো। তাহলে টর্চের আলোটাকে যদি, তাহলে এটাকে মনে করো আয়না বা দর্পণ, ঠিক আছে? তাহলে এই আয়না বা দর্পণের উপর টর্চের আলোটাকে যেমন ভাবে ফেলবো, সে আমি এইরকম ভাবে ফেলতে পারি, যা খুশি, এইরকম যেমন ভাবে ফেলি না কেন, যেমন ভাবে ফেলবো সেই রকম ভাবে কি হবে, আয়না থেকে ঠিকরে বেরিয়ে যাবে। তাহলে তাহলে আয়নার উপর যে রশ্মিটা এসে পড়বে, এবার টর্চের আলোর মধ্যে সেখানে আহ আলোক রশ্মিকে আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি, যেমন সমান্তরাল আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি। টর্চের আলোকে অন করলে টর্চের আলোর মধ্যে সমান্তরাল রশ্মি থাকে, অপসারী আলোক রশ্মি থাকে। তাহলে এবার মনে করো টর্চের আলোকে অন করে যখন আয়নার উপর যখন ফেলছি, তাহলে সেই আলোক রশ্মি তাহলে যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দুটা যদি আমি যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দুটাকে আমরা কি বলি, আপতন বিন্দু। আর সমতল দর্পণের উপর যে রশ্মিটা এসে পড়বে সেই রশ্মিটাকে কি বলবো, আপতিত রশ্মি আলোর প্রতিফলনের ক্ষেত্রে। এটাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি আয়না বা দর্পণের উপর যেমন ভাবে এসে পড়বে ঠিক সেই রকম ভাবে আয়না বা দর্পণ থেকে ঠিকরে বেরিয়ে যাবে। তাহলে আপতিত রশ্মি আয়নার উপর যে বিন্দুটা এসে পড়বে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, আপতন বিন্দু। আপতন বিন্দু। আর আয়না বা দর্পণকে কি বলবো, আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক। আয়না বা দর্পণকে আলোর প্রতিফলনের ক্ষেত্রে এটাকে বলবো কি, প্রতিফলক। এবার এই আপতন বিন্দুতে এই তলের সাপেক্ষে একটা লম্ব, অবিলম্ব তলের সাপেক্ষে একটা অবিলম্ব টেনে নিলাম। তাহলে আপতন বিন্দু থেকে তলের সাপেক্ষে একটা অবিলম্ব টেনে নিলাম। তাহলে এবারে এই যে আপাতিত রশ্মি আর অবিলম্বের এই মাঝের কোণটাকে আমরা কি বলবো, আপাতন কোণ। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আইটাকে বলবো আপাতন আপতন কোণ। তাহলে যেটা আমি শুরুতে বলছিলাম, টর্চের আলোটাকে আয়নার উপর যেমন ভাবে ফেলবো সেই রকম ভাবে সে কি হবে, আয়না থেকে ঠিকরে বেরিয়ে যাবে। তাহলে এখানে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যেমন কোণ করে এসে পড়বে ঠিক সেই রকম কোণ করে আয়না থেকে ঠিকরে বেরিয়ে যাবে। তাহলে আপাতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান তাই হবে। তাহলে আপাতিত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণটাকে আমরা কি বলবো, আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি, এই রশ্মিটাকে আমরা কি বলবো, যে রশ্মিটা ঠিকরে বেরিয়ে যাচ্ছে আয়না থেকে সেটাকে বলবো প্রতিফলিত রশ্মি।
এই রশ্মিটাকে বলবো প্রতিফলিত রশ্মি। আর আরটাকে বলবো প্রতিফলন, আরটাকে বলবো প্রতিফলন কোণ। তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন মানে কখন ঘটে, যখন একটা আলোর রশ্মি টর্চকে অন করে যখন আয়নার উপর যখন ফেলছি, সেখানে কি হচ্ছে, আলোর প্রতিফলন হচ্ছে। সেখানে আলোক রশ্মি কি হয়, আয়নার উপর গিয়ে পড়ে। তাহলে যে আলোক রশ্মি আয়নার উপর গিয়ে পড়ছে সেই রশ্মিকে কি বলবো, আপতিত রশ্মি। আয়না থেকে যে রশ্মিটা ঠিকরে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলবো প্রতিফলিত রশ্মি। তাহলে আলোক রশ্মি যখন আয়নাতে গিয়ে পড়ছে, যেখানে গিয়ে পড়ছে সেই বিন্দুটাকে বলবো আপতন বিন্দু। সেই আপতন বিন্দুতে যদি একটা তলের সাপেক্ষে একটা যদি অভিলম্ব যদি টানি, তাহলে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করবে সেটাকে বলবে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা করবে সেই কোণটাকে বলবো প্রতিফলন কোণ। তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয় না। মানে রশ্মিটা যেমন ভাবে এসে পড়বে সেই রকম ভাবেই তোমার বেরিয়ে যাবে, সেই রকম কোণ করে, যেমন কোণ করে এসে পড়বে সেই রকম কোণ করে বেরিয়ে যাবে। তাহলে আলোর প্রতিফলনের এটা একটা সূত্র, এটাকে বলি দ্বিতীয় সূত্র, যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, এটা হচ্ছে আলোর দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্রটা ছিল আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। এই যে পুরো আঁকাটা কমপ্লিট করেছি, এটা একটা কি তলের উপরে, তলটা কি সমতল, বোর্ডের উপরিতলটা, বোর্ডটা কি একটা সমতল, বোর্ডের এই তলটা একটা কি সমতল, ওই জন্য সম্পূর্ণ আঁকাটা একটা সমতলে সম্পন্ন হয়। তাহলে ওই জন্য মনে রাখতে হবে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে, এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র ছিল আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হবে। তাহলে এখানে, তাহলে যখন এই আলোক রশ্মি অন করে, টর্চের আলোকে অন করে আমরা আয়নার উপর ফেলা হচ্ছে, সেখানে আলোর প্রতিফলন হচ্ছে। বা মনে করো টর্চের আলোটাকে অন করে পুকুরের জলের উপর ফেলতে পারি, যেখানে খুশি ফেলতে পারি। এবার সব জায়গা থেকে তো আলো যে প্রতিফলিত হবে তা তো নয়। দেয়ালের উপর ফেললে সেখান থেকে তো আলোটা ওইরকম ভাবে প্রতিফলিত হবে কি আয়নার মতো? তাহলে আলো এবার টর্চের আলোকে অন করে আয়নার উপর ফেললাম। এবার টর্চের আলোটাকে যদি আমি অন করে যদি পুকুরের জলের উপর যদি ফেলি, বা কাঁচের জানালার উপর যদি ফেলা হয়, তাহলে সেখানে কিন্তু তোমার আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটোই হবে। তাহলে এবার আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোর প্রতিফলনটা বোঝা গিয়েছে। তাহলে মনে রাখতে হবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মানও তাই হবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে। এবার আলোর প্রতিফলনে যখন একটা টর্চটাকে অন করে আমি আয়নার উপর যেমন ভাবে ফেলতে পারি, যেমন খুশি, তাই ও যেমন ভাবে পড়বে আয়নার উপর আলোক রশ্মি, সেই রকম ভাবে কি হবে, আয়না থেকে ঠিকরে বেরিয়ে যাবে। মানে আয়নার উপর যেমন কোণ করে পড়বে, আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মানও তাই হবে। যার জন্য আমরা বলতে পারি যে আলোক রশ্মি আয়নার উপর যেমন ভাবে ফেলবো সেই একই রকম ভাবে সে কি হবে, আয়না থেকে ঠিকরে বেরিয়ে যাবে। মানে যেহেতু কোণের মান সমান হচ্ছে, সেই জন্য যেমন ভাবে আয়নার উপর আলোক রশ্মি মানে টর্চকে অন করে আয়নার উপর ফেলবো সেই রকম ভাবে বেরিয়ে যাবে। এবার তাহলে এবার মনে করো টর্চটাকে অন করে যদি আমি টর্চকে অন করে যদি আয়নার উপর যদি এরকম মানে টর্চের আলোটাকে যদি এরকম লম্বালম্বি ভাবে যদি ফেলা হয়, তাহলে এই রশ্মিটাকে মনে করো আপতিত রশ্মি। এই রশ্মিটাকে মনে করো আপতিত রশ্মি। তাহলে লম্বালম্বি ভাবে পড়লে কি হবে, ও আবার ওই রশ্মিটা কি হবে, আবার লম্বালম্বি ভাবে উপরে উঠে যাবে। তখন এই রশ্মিটাকে কি বলবো,
প্রতিফলিত প্রতিফলিত রশ্মি। তাহলে একটা টর্চকে অন করে যদি আয়নার উপর লম্বালম্বি ভাবে যদি ফেলা হয়, টর্চটাকে মনে করো একটা আয়না, আয়নার উপর যদি টর্চকে অন করে যদি এরকম লম্বালম্বি ভাবে যদি ফেলা হয়, তাহলে কি হবে? টর্চের আলোটাও এরকম আয়না থেকে ঠিকরে ওরকম ভাবে লম্বালম্বি ভাবে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আপাতন কোণের মান হয়, আপাতন কোণ মানে কি আই এর ভ্যালু হয় 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মানও হয় 0 ডিগ্রি। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে, লম্ব আপাতন, লম্ব আপাতন, তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মানও 0 ডিগ্রি, প্রতিফলন কোণেরও মানও 0 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে একটা রশ্মি যখন আয়নার উপর গিয়ে যখন পড়ে, তাহলে সেই যেখানে গিয়ে পড়বে সেটাকে বলবো আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে প্রতিফলকের সাপেক্ষে আপাতন বিন্দুর একটা অভিলম্ব টানা হয়। অভিলম্ব অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে? তোমার অভিলম্ব বরাবর রশ্মিটা, মানে আলোক রশ্মিগুলো অভিলম্ব বরাবরই পড়ছে। তাহলে অভিলম্ব আর আপাতিত রশ্মির মাঝের কোণটাকে আমরা কি বলি? আপাতন কোণ। কিন্তু এখানে অভিলম্ব আর আপাতিত রশ্মি তো একই রেখা বরাবর। তাহলে মাঝে কোনো কোণই তৈরি হচ্ছে না। ওই জন্য আপাতন কোণের মানও 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি। তাহলে আপাতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে, যেহেতু প্রতিফলনের সূত্র। তাহলে এই হচ্ছে আলোর প্রতিফলন। এবার টর্চের আলোটাকে যখন আমি অন করে যখন পুকুরের জলের উপর ফেলবো, তাহলে আলো আমরা জানি যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারে। সে কাঁচের মধ্য দিয়েও আলো যেতে পারে। পুকুরের জলের উপর যখন আলো ফেলবো, পুকুরের জলেও আলো প্রবেশ করে। কিছুটা আলো পুকুরের জলের উপরিতল থেকে প্রতিফলিত হয়ে উপরে উঠে যায়, মানে বায়ু মাধ্যমে ফিরে যায়। আবার কিছুটা মানে আলো পুকুরের জলের মধ্যে প্রবেশ করে। তাহলে এই হলো আলোর প্রতিফলন। এবার আলোর প্রতিসরণ সম্পর্কে জানবো। তাই টর্চের আলোটাকে যখন অন করে যখন পুকুরের জলের উপর যখন ফেলবো, এটা মনে করো, তাহলে পুকুরের জলের উপর যখন ফেলবো, তখন কি হবে? তাই টর্চটাকে অন করে যখন পুকুরের জলের উপর যখন আলোটাকে ফেলছি, তাই টর্চটাকে অন করে যখন পুকুরের জলের উপর যখন আলোটা যখন ফেলবো, তাই টর্চটাকে অন করে সেটা পুকুরের জলের উপরে ধরে রাখছি, মানে বায়ু মাধ্যমে টর্চটাকে অন করে ধরে রাখছি। এখানে আলোর প্রতিসরণ এ সেখানে তোমার আলোক রশ্মি কি হয়? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে। তাহলে মনে করো এটা বায়ু মাধ্যম আর এটা জল। মানে যখন একটা টর্চকে অন করে যখন পুকুরের জলের উপর যখন ফেলছি, তখন কি হচ্ছে? আলোক রশ্মিটা বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করছে। টর্চটাকে যখন অন করে যখন, তাই টর্চটাকে অন করছি মানে কি? বায়ু মাধ্যমেই অন করছি, বায়ুর মধ্যেই। টর্চটাকে তো পুকুরের জলের মধ্যে অন করছি না, তাই টর্চটাকে বায়ুর মধ্যেই অন করছি। মানে আলোক রশ্মি, টর্চ থেকে যে আলোক রশ্মিটা যেটা বেরোচ্ছে, যে আলোক রশ্মি, সেটা বায়ুর ভিতর দিয়ে গিয়ে জলের উপর যখন ফেলছি, তাহলে কি হবে? জলের মধ্যেই আলোক রশ্মিটা প্রবেশ করবে। এবারে টর্চের আলোটাকে, তাহলে আলোর প্রতিফলনের মতো, যে আমি যেমন ভাবে ফেলবো সেই রকম ভাবেই কি হবে? যেমন ভাবে পুকুরে জলের উপর ফেলবো, সেটা আমার নিজস্ব ব্যাপার। একটা আলোক রশ্মি, তাহলে এখানে তোমার আলোক রশ্মিটা কি হচ্ছে? টর্চকে অন করে বায়ুর
টর্চকে অন করে আমি জলের উপর ফেলছি, মানে টর্চের আলোটা বায়ুর ভিতর দিয়ে গিয়ে জলের মধ্যে প্রবেশ করছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বায়ু আর জল কার ঘনত্ব বেশি, মানে কে বেশি ঘন। জলের ঘন, জল বায়ুর থেকে বেশি ঘন, মানে জলের ঘনত্ব বেশি বায়ুর থেকে। তাহলে যার ঘনত্ব বেশি হবে, মানে যে বেশি ঘন হবে তাকে কি বলবো, ঘন বলবো। আর যার ঘনত্ব কম হবে, মানে যে কম ঘন, সেটাকে কি বলবো, লঘু বলবো। এটা একটু মাথায় রাখতে হবে যে যে আলোক রশ্মিটা কোথা থেকে কোথায় প্রবেশ করছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। তাহলে দুটো মাধ্যম এখানে দেওয়া আছে, একটা বায়ু, একটা হচ্ছে জল। টর্চের আলোকে অন করে আমি জলের উপর ফেলছি, মানে টর্চের টর্চ থেকে নির্গত আলোক রশ্মি বায়ুর ভিতর দিয়ে গিয়ে জলের মধ্যে প্রবেশ করছে। এবার বায়ু আর জলের মধ্যে কার ঘনত্ব বেশি, মানে কে বেশি ঘন। যে বেশি ঘন তাকে বলবো ঘন, আর যে কম ঘন, মানে যার ঘনত্ব কম, তাকে বলবো কি, লঘু। এবারে টর্চের আলোটা কি হচ্ছে, বায়ুর ভিতর দিয়ে অন করে পুকুরে জলের উপর ফেলছি। তাহলে এই যে রেখা যেটা টেনেছি, এটা হচ্ছে আহ এটা হলো তোমার বায়ু এবং জলের সংযোগস্থল, যেটাকে আমরা কি বলতে পারি, বিভেদ তল। বায়ু এবং জলের সংযোগস্থল, সেটাকে আমরা বলতে পারি সীমানা, সেটাকে বলতে পারি বিভেদ তল। এটাকে বলতে পারি আমরা বিভেদ তল। তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে সেখানে কি হয়, আলো এক মাধ্যম থেকে যে কোনো একটা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে। তাহলে দুটো আলাদা আলাদা মাধ্যমের সংযোগ স্থলকে আমরা কি বলবো, আলোর প্রতিসরণের ক্ষেত্রে সেটাকে বলবো বিভেদ তল। তাহলে আলোক রশ্মি কি হচ্ছে, টর্চের আলোটাকে অন করে আমি যখন পুকুরের জলের উপর যখন ফেলছি, তখন কি হচ্ছে, যে বিন্দুতে এসে আলোটা পড়ছে, তাহলে যে আলোর রশ্মিটা এসে পড়ছে পুকুরে জলের উপর, সেই আলোক রশ্মিটাকে কি বলবো, আপতিত রশ্মি বলবো। আপতিত রশ্মি। যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দুটাকে কি বলবো, আলোর প্রতিফলনের মতো, এটাকে বলবো আপতন বিন্দু। আপতন বিন্দুতে এই বিভেদ তলের সাপেক্ষে একটা অভিলম্ব টানবো। আপতন বিন্দুতে বিভেদ তলের সাপেক্ষে একটা অভিলম্ব টানলাম। তাহলে এখানে, তাহলে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করবে সেটাকে কি বলবো, আপতন কোণ। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করবে সেটাকে বলবো আপতন কোণ। তাহলে যখন একটা টর্চকে অন করে যখন পুকুরের জলের উপর যখন ফেলা হবে, তখন কি হবে, টর্চকে অন করে যখন টর্চ থেকে নির্গত আলোক রশ্মি যখন পুকুরের জলের উপর পড়বে, তখন কিছুটা আলোক রশ্মি কি হবে, পুকুরের জলের উপরিতল থেকে উপরে উঠে যাবে। উপরের দিকে উঠে যাবে, মানে পুকুরের জলের উপর উপরিতল থেকে ঠিকরে উপরের দিকে উঠে যাবে। তার মানে এখানে হবে আলোর প্রতিফলন। কিন্তু এই আলোক রশ্মির কিছুটা সে কি হবে, জলের মধ্যে প্রবেশ করবে। এই সরলরেখা বরাবর, এগুলো স্কেল দিয়ে বসিয়ে করলে একদম সোজাসুজি হবে। তাহলে এই যে আলোক রশ্মির কিছুটা ঠিকরে সে আবার বায়ু মাধ্যমে ফিরে যাচ্ছে, মানে ঠিকরে উপরের দিকে উঠে যাচ্ছে। যখন একটা টর্চের আলোকে অন করে পুকুরে জলের উপর ফেলবো, তাহলে কিছু এই টর্চার এই আলোক রশ্মির কিছুটা এরকম উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এখানে কি হচ্ছে, প্রতিফলন হচ্ছে। কিন্তু এই আলোক রশ্মির কিছুটা জলের মধ্যে প্রবেশ করছে। যখন জলের মধ্যে যখন প্রবেশ করছে, তখন কি ঘটছে একটু শোনো। তাহলে এই যে আলোক রশ্মিটা যাওয়া উচিত ছিল একদম এইরকম, এই যে পথ বরাবর এসে পড়েছে সেই রকম পথ বরাবর একদম সোজাসুজি যাওয়া উচিত ছিল। কিন্তু এটা মনে রাখতে হবে, যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন, লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন এ যাওয়া উচিত ছিল এইরকম সোজাসুজি বরাবর। কিন্তু এই পথ বরাবর না গিয়ে সে কি করবে, এই অবিলম্বের গা ঘেঁষে জলের মধ্যে প্রবেশ করবে।
এই অবিলম্বের গা ঘেঁষে কি হবে, জলের মধ্যে প্রবেশ করবে। তখন এই রশ্মিটাকে কি বলবো? প্রতিসৃত রশ্মি। এই রশ্মিটাকে বলবো প্রতিসৃত রশ্মি। মানে যখন একটা টর্চের আলোকে যখন অন করছি, অন করে যখন পুকুরে জলের ওপর যখন ফেলছি, তখন কিছু আলোক রশ্মি ঠিকরে জলের উপরিতল থেকে ঠিকরে উপরের দিকে উঠে যায়। গাছে পালায় সেখানে আলোটা দেখতে পাওয়া যায়। কিন্তু কিছুটা আলোক রশ্মি কি হয়, জলের মধ্যে প্রবেশ করে। এবার যে আলোক রশ্মিটা জলের মধ্যে প্রবেশ করছে, সেই আলোক রশ্মি যাওয়া উচিত ছিল একদম যেমন ভাবে এসে পড়েছে সেই রকম পথ বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু সেই রকম পথ বরাবর না গিয়ে কি হয়, অবিলম্বের গা ঘেঁষে যায়। এটা কখন যাবে? শর্তটা হচ্ছে যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন এই প্রতিসৃত রশ্মিটা কি হবে, অবিলম্বে গা ঘেঁষে যাবে। যার জন্য কি হয়, যখন একটা টর্চের আলোটাকে যখন পুকুরের জলের ওপর যখন ফেলা হয়, তাহলে যে যতটুকু আলোক রশ্মি পুকুরের জলের মধ্যে প্রবেশ করে, সেই রশ্মিটা কি হয়, পুকুরের জলের মধ্যে অল্প মানে কাছাকাছি, মানে জলের ভিতরে চারিদিকে ছড়িয়ে পড়ে না, কাছাকাছি থাকে জলের, বেশি গভীরেও প্রবেশ করে না। তাহলে জলের ভিতরে কাছাকাছি কিছুটা জায়গা কি হয়, আলোকিত হয়। তাহলে এটাও একটা কিন্তু কারণ, যখন টর্চের আলোকে অন করে পুকুরের জলের উপর যখন ফেলছি, তাহলে টর্চের আলোর কিছুটা জলের উপরিতল থেকে উপরে উঠে যাচ্ছে, আর কিছুটা আলোক রশ্মি জলের মধ্যে প্রবেশ করছে। যখন যেটুকু আলোক রশ্মি জলের মধ্যে প্রবেশ করছে, সেই আলোক রশ্মিটা কি হয়, জলের মধ্যে অল্প কিছুটা জায়গায় কি হয়, আলোকিত হয়। মানে সেটা জলের মধ্যে খুব কাছাকাছি কিছুটা জায়গা আলোকিত হয়। কাছাকাছি কিছুটা জায়গা আলোকিত হওয়ার এটাও একটা কারণ। সেখানে প্রতিসৃত রশ্মিটা যেহেতু আলোর রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, ওই জন্য প্রতিসৃত রশ্মিটা কি হয়, এই অবিলম্বে কাছাকাছি থাকে। যার জন্য আলোর রশ্মিটা চারিদিকে ছড়িয়ে পড়ে না। এটাও একটা কারণ। তাহলে এই হচ্ছে আলোর, যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, মানে বায়ু থেকে জলে, তাহলে টর্চের আলোটাকে অন করে বায়ু থেকে টর্চের আলোটাকে যখন পুকুরে জলের উপর ফেলছি অন করে, তাহলে আলোর রশ্মি টর্চ থেকে যে আলোর রশ্মিটা বেরোচ্ছে, সেই আলোর রশ্মি বায়ুর ভিতর দিয়ে গিয়ে জলের উপর পড়ছে, জলের মধ্যে কিছুটা আলোক রশ্মি প্রবেশ করছে। তাহলে এখানে তাহলে যতটুকু কম কোণ করে, তাহলে এই রশ্মিটা যাওয়া উচিত ছিল একদম এই সোজাসুজি পথ বরাবর, কিন্তু কম কোণ করে, যতটুকু কম কোণ করে যাচ্ছে সেটাকেই বলবো কি, চ্যুতি কোণ। সেটাকেই বলবো, এই কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। এই কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। তাহলে এই হচ্ছে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে। এবার টর্চের আলোটাকে অন করে যখন বায়ু থেকে অন করে যখন জলের ওপর যখন ফেলছি, তখন আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে জলের মধ্যে প্রবেশ করছে। এবারে তোমার আলোক রশ্মি তোমার আহ, জল থেকে যখন কাঁচে যখন প্রবেশ করবে, সেখানেও এইরকমই হবে। জল থেকে যখন কাঁচে, তাহলে জলের থেকে আবার কাঁচ বেশি ঘন। জল থেকে যখন কাঁচে প্রবেশ করবে, জল থেকে কাঁচের মধ্যে মনে করো বাড়িতে এখন সবার অ্যাকোরিয়াম আছে, তাহলে সেখানে অ্যাকোরিয়ামের মধ্যে যে আলোটা যেটা জ্বলছে, সেখানে আলোক রশ্মিটা কি হবে, জলের মধ্যে যে আলোক রশ্মিটা থাকে, সেই আলোক রশ্মি কাঁচের মধ্যে প্রবেশ করে, আবার কাঁচ থেকে বায়ুতে বেরিয়ে যায়। তাহলে জল জল থেকে আলোক রশ্মি কাঁচে প্রবেশ করলে, তাহলে জলটা সেখানে কি হবে, জল থেকে জল থেকে কাঁচে যদি প্রবেশ করে, তাহলে সেখানেও চিত্রটা এইরকমই হবে। তাহলে জলের থেকে কাঁচ বেশি ঘন, তার মানে এটা ঘন হবে, এটা জলটা তখন লঘু হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন তার চিত্রটা এইরকমই
আর এখানে তোমার এর উপর ভিত্তি করে এরকম দেয় যে আপাতন কোণের মান বলে দেওয়া থাকলো, আপাতন কোণের মান বলে দেওয়া থাকলো, প্রতিসরণ কোণের মান বলে দেওয়া থাকলো, সেখানে এই চ্যুতি কোণের মান বের করতে দেয়। একটু মুছে দিচ্ছে। তার আপাতন কোণের মান মনে মনে করো এইরকম দেওয়া রইলো, আপাতন কোণের মান 45 ডিগ্রি বলে দেওয়া রইলো। এই যে প্রতিসরণ কোণ, এখানে এই যে আর কোণটাকে কি বলবো? প্রতিসরণ কোণ। আলোর প্রতিসরণের ক্ষেত্রে এই কোণটাকে বলবো প্রতিসরণ কোণ, এটাকে বলবো চ্যুতি কোণ। তাহলে প্রতিসরণ কোণের মান ওরকম বলে দেওয়া রইলো 30 ডিগ্রি। আর এখানে তোমার এই ডেল্টার মান বের করতে বলে। ডেল্টার মান কি হবে? ডেল্টা সমান সমান এখানে ডেল্টা বের করতে গেলে, মানে ডেল্টার মান বের করতে গেলে আমার আই মাইনাস আর করতে হয়। ডেল্টা সমান সমান আই মাইনাস আর করলে আমার কি বেরিয়ে আসে? তাহলে আই মাইনাস আর করলে আই এর ভ্যালু কত? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। তাহলে এখানে ডেল্টা সমান সমান, তাহলে যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন ডেল্টা মান বের করতে গেলে আই মাইনাস আর করতে হয়। আই মাইনাস আর কেন করতে হয়? তাহলে এখানে একটা জিনিস সবাই দেখে নাও। তাহলে এই কোণটাকে আমরা কি বলছি? আপাতন কোণ বলছি। এই কোণটাকে, মানে আপাতিত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণটাকে আপাতন কোণ বলছি। তাহলে এই যে রশ্মিটা যেমন ভাবে এসে পড়েছে, মানে যে পথ বরাবর এসে পড়েছে সেই রকম মানে এই পথ বরাবর যদি জলের মাধ্যমে মানে জলের মধ্যে যদি প্রবেশ যদি করতো, বা কাঁচের মধ্যে যদি প্রবেশ যদি করতো, তাহলে এই কোণের যা ভ্যালু আর এই পুরো কোণের ভ্যালু একই হতো। মানে এটা আই হলে এটাও কি হবে? তাহলে এই রশ্মিটা যেমন ভাবে এসে পড়েছে যে পথ বরাবর, সেই রকম পথ বরাবর যদি এইরকম জল জলের মধ্যে বা কাঁচের মধ্যে যদি প্রবেশ করতো, তাহলে এই কোণের ভ্যালু যা হতো এই কোণের ভ্যালুও সেম হতো। মানে এটা 45 ডিগ্রি হলে এটাও পুরোটা কি হবে? 45 ডিগ্রি হবে। মানে এই কোণের ভ্যালু আর এই কোণের ভ্যালু পরস্পর সমান হবে। কেন? কারণ এই যে অবিলম্ব আর এই যে আলোক রশ্মির এই যে পথটা, মানে এই যে সরল রেখাটা, তাহলে এটা একটা এক্স এর মতো যেহেতু লাগছে, ওই জন্য এটাকে কি বলবো? এই কোণ আর এই কোণ পরস্পর কি হয়? বিপ্রতীপ কোণ। তাহলে এই যে অবিলম্ব আর এই যে আলোক রশ্মির এই যে পথটা যেহেতু এক্স এর মতো লাগছে, ওই জন্য এটাকে বলবো কি? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, ওই জন্য এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে এই পুরোটা যদি আই যদি হয়, আর এখান থেকে এই পর্যন্ত শুধু যদি আর যদি হয়, তাহলে আই থেকে আর যদি বিয়োগ করি, তাহলে চ্যুতি কোণের মান বেরিয়ে আসবে, মানে ডেল্টার মান বেরিয়ে আসবে। তাহলে এই হচ্ছে আলোর প্রতিসরণের, যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন তার এইসব ব্যাপার এইটুকু একটু মাথায় রাখতে হবে। এবার একটা আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যদি প্রবেশ করে, ঘন থেকে লঘু, মনে করো বাড়িতে এখন সব কাঁচের জানালা, মানে বাড়ির মধ্যে কোনো একটা আলো যদি জ্বলে, মানে ঘরের মধ্যে, তাহলে কি হবে? যদি কাঁচের জানালাটা যদি দেওয়া থাকে, যদি বন্ধ করা থাকে, তাহলে ঘরের মধ্যে যে আলোর রশ্মিটা যেটা জ্বলছে, আলো যেটা জ্বলছে, সেই আলোর রশ্মিটা কি হবে? বায়ু মাধ্যম থেকে গিয়ে আলোর রশ্মিটা চারিদিকে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে সেখানে কি হবে? কাঁচের মধ্যেও, কাঁচের ওপর গিয়ে কিছু আলোক রশ্মি পড়বে। তাহলে যে আলোক রশ্মি কাঁচের ওপর গিয়ে পড়ছে, সেখানে কি হচ্ছে? কাঁচের ভিতর দিয়ে এবার সেই আলোক রশ্মি আবার কি হবে? সেই আলোক রশ্মি, কিছু আলোক রশ্মি আবার কাঁচের মধ্যে প্রবেশ করবে। তার মানে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে, ঘরের ভিতর কি আছে? বায়ু আছে। তাহলে বায়ুর ভিতর দিয়ে গিয়ে কাঁচের মধ্যে প্রবেশ করছে আলোক রশ্মি। মানে সেখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। এবার যতটুকু আলোক রশ্মি কাঁচের মধ্যে প্রবেশ করছে, তার আবার কিছুটা আবার
বায়ুতে বেরিয়ে যাচ্ছে, মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য যখন ঘরের মধ্যে যখন আলো জ্বলবে, ঘরের বাইরে মানে কাঁচের জানালার ভিতর দিয়ে আলোক রশ্মি কিছুটা বাইরে বেরিয়ে যায়, যার জন্য বাইরেটা মানে বাইরের দিকটা হালকা হালকা আলোকিত হয়। তাহলে যখন একটা আলোক রশ্মি ঘরের ভিতরে আলোক রশ্মি যখন কাঁচের উপর যখন পড়ছে, তখন কি হচ্ছে, আলোক রশ্মি কাঁচের উপর পড়ছে মানে সেই আলোক রশ্মি কিছুটা কাঁচের মধ্যে প্রবেশ করছে, মানে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। এবার যতটুকু আলোক রশ্মি কাঁচের মধ্যে প্রবেশ করেছে, তার আবার কিছুটা আবার কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করছে, মানে সেখানে ঘন থেকে আলোক রশ্মি কি হচ্ছে, লঘুতে প্রবেশ করছে, মানে আলোক রশ্মি বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য বাইরের চারপাশটাও হালকা হালকা আলোকিত হয়। তাহলে ঘন থেকে লঘু মানে সেটা মনে করো কাঁচ থেকে বায়ু, তাহলে আলোক রশ্মি মনে করো এই কাঁচের ওপর, মানে কাঁচ, বায়ু আর কাঁচের সংযোগস্থল, মানে যেটাকে আমরা কি বলছি, বিভেদ তল। তাহলে বিভেদ তলের ওপর কি হয়েছে, আলোক রশ্মি কাঁচের ভিতর দিয়ে গিয়ে বিভেদ তলের উপর পড়েছে। তাহলে এই রশ্মিটার যেমন পথ বরাবর এসেছে সেই রকম পথ বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু যখন আলোক রশ্মি কাঁচ থেকে যখন বায়ুতে যখন প্রবেশ করছে, তখন কি হবে, প্রতিসৃত রশ্মিটা, এটাকে তাহলে যে রশ্মিটা এসে পড়েছে কাঁচ এবং বায়ুর সংযোগস্থল, বা এটাকে বলতে পারি বিভেদ তল, যে আলোক রশ্মিটা এই বিভেদ তলে এসে পড়েছে সেই রশ্মিটা, তাহলে এই রশ্মিটাকে বলবো আপতিত রশ্মি, এই কোণটাকে বলবো আপতন কোণ। তাহলে এই রশ্মিটার যে পথ বরাবর এসে পড়েছে সেই রকম পথ বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু এ সেই রকম পথ বরাবর না গিয়ে কি হয়েছে, অবিলম্ব থেকে আরো দূরে সরে গিয়েছে, মানে এটাকে কি বলবো, প্রতিসরণ কোণ। তাহলে এই রশ্মিটাকে আমরা কি বলবো, প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণটা করবে সেটাকে কি বলবো, প্রতিসরণ কোণ। তাহলে এখানে এই রশ্মিটা যাওয়া উচিত ছিল এইরকম পথ বরাবর, যেমন পথ বরাবর এসেছে সেইরকম পথ বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু কি হচ্ছে, যখন একটা আলোক রশ্মি কাঁচ থেকে বায়ুতে, মানে ঘন থেকে লঘু মাধ্যম, এই শর্তগুলো মনে রাখতে হবে, ঘন থেকে যখন লঘু মাধ্যমে যখন প্রবেশ করছে, তখন কি হচ্ছে, প্রতিসৃত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এখানে যতটুকু বেশি কোণ করে, তাহলে এই রশ্মিটা যাওয়া উচিত ছিল এইরকম পথ বরাবর, যতটুকু বেশি কোণ করে যাচ্ছে সেটাই হচ্ছে ডেল্টা। তাহলে এখানে লঘু থেকে যখন একটা আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করছে, তখন ডেল্টার মান কি করে বের করব, আর মাইনাস আই করে ডেল্টার মান বের করতে হয়, আর মাইনাস আই। তাহলে এখানে আর মাইনাস আই কেন করা হচ্ছে, তাহলে এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই রশ্মিটা মানে আপতিত রশ্মিটা যে পথ বরাবর এসেছে, প্রতিসৃত রশ্মি যদি সেই পথ বরাবর, মানে এই ডট ডট করে যেটা দেওয়া আছে যে পথটা, এই পথ বরাবর যদি যেত, তাহলে কি হতো, এটা আই হলে এটাও কি হবে, আই হবে, মানে বিপ্রতীপ কোণের ফর্মুলা অনুযায়ী। কিন্তু প্রতিসৃত রশ্মিটা কি হচ্ছে, অবিলম্ব থেকে আরো দূরে সরে যাচ্ছে, তাহলে যতটুকু বেশি কোণ করে যাচ্ছে যতটুকু বেশি কোণ করে দূরে সরে যাচ্ছে সেটাই হচ্ছে কি ডেল্টা। তাহলে এটা আই হলে এটা আই হবে, আর পুরোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে আর, তাহলে আর থেকে যদি মানে যদি আই যদি মাইনাস যদি করি, তাহলে কি হবে, ডেল্টার মান বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে তোমার এই যে দুটো ফর্মুলা, যখন একটা রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন কি হবে, ডেল্টা সমান সমান আই মাইনাস আর, যখন ঘন থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করবে তখন আর মাইনাস আই। এখান থেকে তোমার ডেল্টার মান বের করতে বলে, বা আর এর মান বের করতে বলে, বা আই এর মান বের করতে বলে।
এই হচ্ছে ব্যাপার। এবারে টর্চের আলোটাকে অন করে যদি জলের উপর যদি এরকম লম্বালম্বি ভাবে যদি ফেলা হয়, মানে একদম এরকম টর্চের আলোটাকে অন করে পুকুরে জলের উপর এরকম লম্বালম্বি ভাবে ফেলা হচ্ছে, মানে অভিলম্ব বরাবর ফেলা হচ্ছে। তাহলে অবিলম্ব বরাবর যখন একটা আলো টর্চের আলোকে যখন অন করে যখন পুকুরে জলের উপর লম্বালম্বি ভাবে যখন ফেলবো, তখন কি হবে? তাহলে এই অবিলম্ব বরাবর যেহেতু রশ্মিটা এসে বিভেদ তলে যেহেতু পড়ছে, ওই জন্য কি বলবো? তাহলে এই যে যে রশ্মিটা এসে বিভেদ তলের উপর যে পড়ছে সেটাকে কি বলি? আপতিত রশ্মি। আর বিভেদ তল মানে আপতন বিন্দু থেকে, এই বিভেদ তলের উপর অবস্থিত আপতন বিন্দু থেকে যে রশ্মিটা তোমার জলের মধ্যে প্রবেশ করছে সেটাকে কি বলবো? প্রতিসৃত রশ্মি। তাহলে সেটাও কি হচ্ছে? বিভেদ তল এই অবিলম্ব বরাবরই তোমার এরকম একদম সরল রেখা বরাবর, একদম অবিলম্ব বরাবর তোমার কি হবে? জলের মধ্যে প্রবেশ করবে। তাহলে যখন একটা টর্চের আলোকে অন করে পুকুরের জলের ওপর যখন এরকম লম্বালম্বি ভাবে যখন ফেলা হবে, তাহলে টর্চের আলোটা পুকুরের জলের ওপর লম্বালম্বি ভাবে পড়ছে। তাহলে যে যে আলোটা পুকুরের জলের ওপর লম্বালম্বি ভাবে পড়ছে, সেই আলোটা কি হবে? পুকুরের জলের মধ্যে এরকম লম্বালম্বি ভাবে পুকুরের জলের মধ্যে প্রবেশ করবে। তাহলে সেখানে আপাতন কোণের মানও 0 ডিগ্রি হবে আর প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি হবে। কেন? কারণ তাহলে যে রশ্মিটা এসে এই পুকুরের জলের উপর পড়ছে, মানে বিভেদ তলের উপর যখন পড়ছে, তাহলে এই রশ্মিটা যেহেতু অবিলম্ব বরাবর যেহেতু এসে পড়ছে, তার মানে অবিলম্ব আর আপাতিত রশ্মির মাঝে কোনো কোণ তৈরি হচ্ছে না, ওই জন্য এটাকে আপাতন কোণের মানও 0 ডিগ্রি আর প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি হয়। তাহলে লম্ব যখন একটা আলোর রশ্মি পুকুরে জলের ওপর যখন লম্বালম্বি ভাবে পড়বে, সেখানে কি হবে? আপতন কোণের মানও 0 ডিগ্রি, প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি। তাহলে এই যে আলোর প্রতিফলন প্রতিসরণ, এই দুটোর উপর ভিত্তি করে আমরা আলো চ্যাপ্টারে সবকিছু তোমার প্রমাণ করব। আলোর চ্যাপ্টারে যাবতীয় সবকিছু এই আলোর প্রতিফলন আর প্রতিসরণ এই দুটো সূত্রের উপর নির্ভর করেই এগিয়েছে। তাহলে আলোর প্রতিফলনের যেমন দুটো সূত্র, আলোর প্রতিসরণও দুটো সূত্র আছে। আলোর যে প্রতিসরণের সেকেন্ড সূত্রটা, আলোর প্রতিসরণের সেকেন্ড সূত্র সেটা কি? আলোর প্রতিসরণের সেকেন্ড সূত্র সেটা হলো আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আপাতন কোণের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক, যেটাকে আমরা বলি স্নেলের সূত্র। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে কিছু অঙ্ক করতে হয়। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্রটা হচ্ছে মিউ সমান সমান
সাইন আই বাই সাইন আর। এটা মনে রাখতে হবে, মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। মিউটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। মিউটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা বললাম, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রে, সেই দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে এই অঙ্কটা, যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দেওয়া হচ্ছে √2। বায়ুতে আলোর রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? তাহলে আলোর প্রতিসরণের বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে √2। মানে আলোক রশ্মিটা কি হচ্ছে, বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে, কোনো মাধ্যম মানে বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করতে পারে বা কাঁচের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে √2, মানে মিউ সমান সমান বলে দেওয়া আছে √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণের ভ্যালু বলে দেওয়া আছে আই সমান সমান বলে দেওয়া আছে 45 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে, মানে ডেল্টার মান কত হবে সেটা আমার বের করতে হবে। তাহলে এখান থেকে আমার আর এর মানটা বের করতে হবে। তাহলে স্নেলের সূত্রানুসারে আমি লিখতে পারি, স্নেলের সূত্রানুসারে, স্নেলের সূত্রানুসারে আমি লিখতে পারি, তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। স্নেলের সূত্রের গাণিতিক রূপ হলো মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। এবারে তাহলে আলোক রশ্মিটা বায়ু থেকে যে কোনো মাধ্যম, এখানে বায়ু থেকে কোন মাধ্যমে প্রবেশ করছে সেটা কিছু বলেনি। তাহলে বায়ু থেকে জলে প্রবেশ করতে পারে বা বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে এখানে মিউ এর মান, যেসব মানগুলো বলে দেওয়া আছে সেগুলো এবার বসিয়ে দেবো। মিউ এর মান বলে দেওয়া আছে √2 সাইন আই, সাইন 45 ডিগ্রি বাই কত সাইন আর। সাইন 45 ডিগ্রির মান আমরা জানি অঙ্কে, ত্রিকোণমিতির চ্যাপ্টারে ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো করতে গেলে সাইন 45 ডিগ্রি মান হয় 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2 আর নিচে হবে সাইন আর। এইদিকে মুছে দিচ্ছি। তাহলে সাইন আরটা √2 এর জায়গায় নিয়ে যাব, √2টাকে সাইন আর এর জায়গায় নিয়ে যাব। তাহলে সাইন আর সমান সমান 1/√2টা নিচে নেমে আসবে আর নিচে √2 চলে যাবে। তাহলে দুটো √2 মানে আমি লিখতে পারি 1/2। তাহলে সাইন আর সমান সমান, তাহলে 1/2 সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে দুদিকে সাইন তুলে দিলে আর সমান সমান পাবো 30 ডিগ্রি। তাহলে এখানে আর এর ভ্যালুটা হলো 30 ডিগ্রি, আই এর ভ্যালু জানা আছে। তাহলে যেখানে এখানে তোমার আই থেকে যদি আমি আর যদি বিয়োগ করি, তাহলে আমার
ডেল্টার মানটা বেরিয়ে আসবে, মানে চ্যুতি কোণের মানটা বেরিয়ে আসবে। এটা মুছে দিচ্ছি। তাহলে অতএব ডেল্টা সমান সমান আই মাইনাস আর। আই মাইনাস আর মানে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। তাই ডেল্টার মান বেরিয়ে গেল। তাহলে প্রতিসরণ ওই যে স্নেলের সূত্রের উপর ভিত্তি করে এই অঙ্কটা, তাহলে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কি কি কিসের কিসের মান বলে দেওয়া আছে, প্রতিসরাঙ্কের মান বলে দেওয়া আছে, আপাতন কোণের মান বলে দেওয়া আছে। সেখান থেকে আমরা প্রতিসরণ কোণের মান বের করলাম এবং আপাতন কোণ আর প্রতিসরণ কোণ যেহেতু বেরিয়ে গেল, সেখান থেকে তোমার ডেল্টা সমান সমান আই মাইনাস আর আমরা জানি, আর একটা জানি আর মাইনাস আই। তাহলে এখানে আই মাইনাস আর করতে হবে। তোমার 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে তোমরা 15 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে 15 ডিগ্রি। তাহলে আলোর প্রতিসরণের উপর আরেকটা অঙ্ক করব। এখানে বলা আছে যে কোনো প্রতিসরক মাধ্যমে আলোক রশ্মির আপতনের পর প্রতিসৃত হয় 30 ডিগ্রি চ্যুতি কোণ সৃষ্টি হয়। যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে চ্যুতি কোণের মান মানে ডেল্টার মান বলে দেওয়া আছে। ডেল্টা সমান সমান 30 ডিগ্রি। তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে সেখানে আমরা চ্যুতি কোণ কোনটা, মানে কোনটা ডেল্টা সেটা আমরা জেনেছিলাম। তাহলে এখানে প্রতিসরণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন আলোর রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যম, মানে প্রথম এক মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, মানে দ্বিতীয় মাধ্যমে সেখানে প্রতিসরণ কোণ তৈরি হয়, সেখানে চ্যুতি কোণ তৈরি হয়। তাহলে এখানে ডেল্টার মান সমান সমান 30 ডিগ্রি। আর তারপরে কি বলছে যে আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ। আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ মানে প্রতিসরণ কোণের মানটা ছোট আপাতন কোণের থেকে। তাহলে কখন আপাতন কোণ বড় প্রতিসরণ কোণ ছোট হয়? যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কি হয়, আপাতন কোণের মান বড় হয়, প্রতিসরণ কোণের মান ছোট হয়। আর উল্টোটা, যখন একটা আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে তখন কি হবে, আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান বড় হবে। তাহলে এখানে আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ। তাহলে প্রতিসরণ কোণ আর আপাতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আপাতন কোণ হবে, তাহলে আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ। তাহলে প্রতিসরণ কোণ আর হলে আপাতন কোণ হবে 2r। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে ছোট। তাহলে ডেল্টার মান বের করতে গেলে ডেল্টা সমান সমান আমরা কি জানি, যখন আলোক রশ্মি যখন আপাতন কোণ বড় হবে প্রতিসরণ কোণ ছোট হবে, মানে যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন ডেল্টার মান কি করে বের করতে হয়, আই মাইনাস আর করে। আর যখন উল্টোটা যখন হবে ঘন থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করবে তখন প্রতিসরণ কোণ বড় হয়, আপাতন কোণ ছোট হয়, তখন ডেল্টার মান বের করতে গেলে আর মাইনাস আই লিখতে হবে। তাহলে এখানে আই এর ডেল্টার ভ্যালু বলে দেওয়া আছে, ডেল্টার ভ্যালু 30 ডিগ্রি। আই এর জায়গায় আমি লিখতে পারি 2r মাইনাস আর, যেহেতু আই সমান সমান 2r। তাহলে অতএব তাহলে 2r থেকে r বাদ দিলে আরো একটা r পড়ে থাকবে, তাহলে r সমান সমান 30 ডিগ্রি। তাহলে অতএব আই সমান সমান, আই মানে আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ, প্রতিসরণ কোণের ভ্যালু 30 ডিগ্রি পেয়েছি, তাহলে আপাতন কোণ হবে প্রতিসরণ কোণের দ্বিগুণ মানে 2 ইন্টু 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। তাহলে আপাতন কোণের ভ্যালু পেয়ে গিয়েছি, প্রতিসরণ কোণেরও ভ্যালু পেয়ে গিয়েছি। তাহলে আমার বের করতে হবে মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে গেলে আমাকে স্নেলের সূত্রে
সাহায্যে বের করতে হবে। স্নেলের সূত্রানুসারে স্নেলের সূত্রানুসারে আমি লিখতে পারি মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন আই এর ভ্যালু 60 ডিগ্রি, সাইন আর এর ভ্যালু 30 ডিগ্রি। তাহলে সাইন আই এর ভ্যালু 60 ডিগ্রি, আই এর ভ্যালু 60 ডিগ্রি বেরিয়েছে, আই এর জায়গায় আই এর ভ্যালু বসিয়ে দিয়েছি, আর এর জায়গায় আর এর ভ্যালু বসিয়ে সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। এদিকটা মুছে দিচ্ছি। তাহলে মিউ সমান সমান √3/2 ইন্টু, এটা 1/2টা উল্টে যাবে, উপরে 2 হয়ে যাবে, নিচে 1 হয়ে যাবে, 2 কেটে দিলে অতএব মিউ সমান সমান √3। এটাই উত্তর। এই হচ্ছে আজ পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা গোলীয় দর্পণ মানে আলোর প্রতিফলন, আজকে শুরুর ক্লাসে মানে শুরুতেই আলোর প্রতিফলন সম্পর্কে বলেছিলাম। তাহলে আলোর প্রতিফলনের উপর নির্ভর করে নেক্সট ক্লাসে গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করব। সবাই পুরোপুরি ভিডিওটি মন দিয়ে শুনবে, ভিডিওটি পুরোপুরি দেখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট, শেয়ার, লাইক